প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং ভালোভাবে চিনি। আমার বক্তব্য খুব লম্বা, আমার দীর্ঘ জীবন, কিন্তু আপনারা ভয় পাবেন দীর্ঘ জীবনের সঙ্গে মিলিয়ে আমার জীবন পড়ব। তার কারণ অনেক, যাই হোক, কিন্তু যেটা মূল কথা, সে সঙ্গীত জীবনের কথা, সে কথাটা সেটার সঙ্গে অপূর্ব অবতারণা। এরকম আমার দীর্ঘ জীবনে আমাদের সময় এখন অবশ্য তোমরা পথে ঘাটে ছড়িয়ে আছো, লেখাপড়া জানা লোক, ভালো কথা বলে, ইংরেজি বাংলা উর্দু তো বই বাদ নেই, সবাই জানে, সব মেয়ে জানে, ঘুরে বেড়ায়, ভালো ভালো জামা কাপড় পরে। ভালো ভালো জামা কাপড় ছিল না, তবে ভাষাগুলো বলতে পারতাম। তো তখন মানে আমি একটা, কি বলবো, একটা স্তম্ভের মতো, মানে এরকম আর কেউ ছিল না এ ধরো, একেবারে সত্যি কথা, হয়তো দু একজন। তাই আবার অধ্যাপকের স্ত্রী, অধ্যাপক বাবা, অধ্যাপক স্বামী, চারদিকে ঘিরে সব অধ্যাপনা। কাজে আমার তখন দারুণ দাম, দারুণ, সবাই এগোচ্ছে কে বিয়ে করবে, সবাই এগোচ্ছে। তা আমারও কপাল ভালো, আমি অধ্যাপককে বিয়ে করব। আচ্ছা, এবার ছোট্ট করে বলি, কারণ সত্যি তো আমার দীর্ঘ এত জীবন, যে একটা সড়ক বক্তৃতা গেল 10টা হলো শেষ হবে না। তো তার মধ্যে সুন্দর সুন্দর গল্প আছে, কিন্তু আমি কিছু কিছু মানে স্বামীর কল্যাণে বলুন কি অকল্যাণে বলুন, কিছু কিছু বিজ্ঞানও পড়েছে। আমাদের হিয়ারিং এ বলে যে 1 ঘন্টা 45 মিনিট বেশি আমরা যে আগ্রহ নিয়ে শুনি সেটা আর থাকে না। এখন সে 1 ঘন্টা 45 মিনিট অনেক আগে অনেক আগে পার হয়ে গেছে। কাজে আমি সেটা সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছি। তার মানে এই না যে আমার বক্তব্য অনেক কিছু লুকো বেড়ানো, কিচ্ছু লুকো, খুব স্বচ্ছ পবিত্র জীবন। আর আমাদের সময় ছেলে মেয়ে মেয়েরা সব বদ্ধ বারণ ছিল, কাজে কি করে অপবিত্র হবে, সবই পবিত্র রাখার কথা। জামা ছিল দুটো জামা, যেখানে আমার বাবা অধ্যাপক ছিলেন, ফয়াজ খাঁর কাছে গান শেখাচ্ছেন, আসাদুজ্জামান খাঁর কাছে সেটা মানে অবন্তি মাস্টার, তখনকার নিয়ে আমি আপনি জানি না, কিন্তু জামা ছিল দুটো, তার একটু ছেঁড়া ছেঁড়া, একটু ছেঁড়া ছেঁড়া, বেশ ছেঁড়া ছেঁড়া দুটি জামা কিন্তু। আর বাবার কাছে কারা পড়তে আসতেন, সব চারদিকে সব তখনকার ছোট ছোট রাজ্য ছিল, স্টেট, সীতামহল ছিল, ভরতপুর ছিল, তাদের রাজকুমারা খুব সুন্দর সুন্দর। আর আমি খাটাখাট প্রেমে পড়তাম, কিন্তু প্রেমে পড়লে হবে বই চোখে দেখা, আর কিছু না, নো কথা, নো বার্তা, কোনো বার্তা বহন নেই, ওরা এসে পড়ে চলে যেত। এইরকম পরিবেশে আমি মানুষ হয়েছি। কিন্তু এইখানে আমার বাবার দূরদর্শিত গান, আমার বাবার সঙ্গে আমার ছোট বোন এখানে আছে, আমার বাবার সঙ্গে ওরে মোর নবীন সাখী, এইরকম ধরনের গান তখনকার দিনে গাওয়া হতো, কোন রকম সন্তোষ ছিল না। কি করে আমার বাবা মানে তখনকার দিনে আর কাউকে পেলেন না, ফয়াজ খাঁর কাছে একেবারে নিয়ে গেলেন। আর সে শেখার গল্প যদি করি সেটা সত্যি মূল্যবান, তবে আজকে বলা যাবে না। শেখানোর গল্প বলতে আমি অপূর্বকেই বলবো, আমাকে আরেকদিন চান্স শেখাবার গল্পটা বলবো। সব গিয়ে আমরা 10-12 জন বসতাম, ওর ঘন্টে পিন্টে, ওর ভাগ্নে সবাই, तुम गाओ तुम गाओ तुम गाओ, तुम लाओ, क्या पंचम नहीं आता है, इस लड़की को बुलाओ, এইরকম একসঙ্গে বসে। এই কজনের সৌভাগ্য, যখন 100 বার কজন এইভাবে গান শিখেছে ভারতবর্ষে, কলকাতা করে ছেড়ে দেন, এবং নিজের বাড়িতে তার চাকরির প্রমাণ আছে যদি কেউ চায়। আমি একটু একটু উত্তেজিত হচ্ছি, দরকার নেই, সেই জন্য থামিয়ে নিলাম। এরকম বহু ঘটনা আছে, সে তো বলা যায় না। আমার সঙ্গীত জীবন শুনতে গেলে আরেকটা সেশন করতে হয় তখন। আর এরই মধ্যে হয়তো একটা কথা বলা যেতে পারে, যেমন সত্যেন বসু, তখনকার দিনে বিরাট সায়েন্টিস্ট, আমার মনে হচ্ছে তখন মানে হঠাৎ ঘরে ঢুকে পড়লেন, ওর সঙ্গে আমার গানের কি পরিচয়, কিছুই না, ঘরে ঢুকেই বললেন যে তুমি মেঘমেদুর বড় সায়রা,
আমি তো আকাশ থেকে পড়লাম প্রথমত, ঘরের মধ্যে ঢুকে বর্ষা প্রথম। তারপরে ঘটনা আরো খারাপ, মেঘনাথ উনি এলেন, ওর ছেলের বিয়ে হবে, ঘর ভর্তি লোক, চারদিকে একেবারে টাইট, কোথাও কিছু নেই। হঠাৎ আমাকে ধরে, চলো গান করবো, চলো। বিয়ের চারদিকে আয়োজন, তখন উনি আমার স্ত্রীতে বসিয়েছেন, এই মেয়েটি বেশ ভালো গায়ে, গান করবো। আমি বললাম, আমি তো এখন বিয়ে করতে হবে, এই ধরনের মজার মজার। আরেকটা ঘটনা তোমাদের বলি, সেটা বেশ ভালো। তখন আমার দিল্লি পঞ্চদশ নাইডু মারা গেছে। তো সকালবেলা ভবন থেকে এলো যেন দীপালি রেডি থাকেন, সপ্তসুর গ্রুপের নিয়ে গান করতে। তো দাহ টাহ হয়ে গেছে, পরিষ্কার সিমেন্টের উপর সবাই বসে আছে, আমি আমার গ্রুপের নিয়ে গান করছি। মানে ইন্দিরা গান্ধীও বসেছে, তো চেয়ারে বসেছিল গান করতে করতে। সেটা আমার এখনো জল জল করে নেমে গেছে। গান শুনছিল, হঠাৎ চেয়ার থেকে নেমে এসে আমার পাশে এসে বললে, ওইটা গাও, যদি তোর ডাক শুনে। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এরকম ছোটখাটো ঘটনা অনেক। এখানে এই বৃত্তান্ত শেষ করলাম। এবার অপূর্ব কথায় আসি। আমি যখন বড় হয়েছি, আমার আবহাওয়ায় ওই ধরনের ছেলে মেয়ে খুব কম ছিল, সেটা তো আগেই বলছি। কিন্তু এর মাঝখানে দীর্ঘ জীবন কি করে আমার নামটা একটু ছড়িয়ে গিয়েছিল। তার মানে বাঙালি মেয়ে মুসলমান উস্তাদের কাছে শিখছে, এতদিন ধরে শিখছে, এটা তো আছে। বাবা আবার তার মধ্যে একদিন আমাকে ডেকে পাঠালেন, একজন তুই চল। আমি বললাম, বাবা আমি ইংলিশ যাই না, ইংলিশ জানতে হইব না। তখন ইংলিশ যাইতে হইব না, অথচ মেম সাহেব এসছে। কারণ সে মেম সাহেব এসে আমাকে আমি জিজ্ঞেস করি, তোমার কাছে অ্যাপল। অ্যাপল এখন মা আমার অসুস্থ ছিল, অল্প থাকতো, নিয়ে এসো, ফল নিয়ে এসো। একটা বাগানে নিয়ে গেলেন। আমাদের বাগানটা, যদি আমার বাবা বড় লোক ছিলেন না, কিন্তু বিরাট একটা নিম বড় হরিলি ছিল, 20টা নিম গাছ ছিল। তখন সে ভদ্রমহিলা বললেন, দাঁড়াও, বলে একটা মাথার উপর অ্যাপেল রাখলেন, নিয়ে হাঁটলেন। ফলো মি, আমি বেছে নিয়ে হাঁটছি, টুক করে পড়ে গেল, ফলো মি। কিন্তু সেই যে আমি সোজা হয়ে শিখলাম, এই গল্পটা একটা স্মরণীয় গল্প। মানে এই জন্য যে আমার বাবার সঙ্গে পাশ্চাত্য সভ্যতার কোন রকম হয়েছিল, উনি কি করে জানলেন? এরকম হাজার গল্প আছে, সেটা আর বলা যায় না। এবার অপূর্বর কথা আছে। অপূর্বর সঙ্গে আমার খুব যে একটা অনেক দিনের পরিচয় তা না। তো এই ফাঁকে ফাঁকে যেটুকু নাম করেছি, প্রায় কেউ না কেউ আসতো আপনার জীবনের ইচ্ছে, আজ এখানে ছাপা হচ্ছে, তার ওখানে ছাপা হচ্ছে। অপূর্ব সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগবে। কি গল্প করতে অত মনে নেই, প্রেমের না, সে তো বুঝতেই পারছেন, বয়সের ব্যাপার। কিন্তু অপূর্বকে আমার ভালো লাগতো। কেন? ওর ভাষা খুব প্রাণদায়ক ছিল, লিখতে ভালো, তো যাই লিখতে ভালো লাগে। এমনি করে আমাদের বন্ধুত্বটা আনন্দ এসে এই পর্যায়ে দাঁড়ানো। যখন অনেক কিছু আমার সম্বন্ধে লিখে ফেলেছে, তখন ও বললো যে একটা ছোট্ট অনুষ্ঠান করতে চায়, যেখানে আমার সম্বন্ধে যেন আমি বলি। তাই বলে আমার সম্বন্ধে তো আমি বলতে পারবো না, আমার সম্বন্ধে তুমি লিখছি, তুমি যেটুকু বলবা তুমি বলবে। সেই জন্য আজকে আমি দায়িত্ব দিচ্ছি, আমার সম্বন্ধে এইটুকু যদি বলতে হয় তো ওই। নিজের সঙ্গে নিজে যখন কথা বলি, তখন নিজেই নিজেকে প্রশ্ন করি, মানুষের জীবন কিছুটা ধারাবাহিক, আবার কিছুটা বিচ্ছিন্ন। এই ধারাবাহিকতা এবং বিচ্ছিন্নতার মাঝখানেই আমাদের দিনগুলো তত্তর করে কেটে যায়। আমার 85 বছর বয়সে এসে জীবনকে একটা টানলে তা বিচ্ছিন্ন অথচ সমান্তরাল ভাবেই এগিয়ে যাবে জ্যামিতির সূত্র ধরে। এই জীবন আমি গড়ে তুলেছি, এই আমিত্ববোধে আমি যথেষ্ট স্বার্থপর। এই জীবন আমার অস্তিত্বের সঙ্গেই সম্পৃক্ত। আমি আছি বলেই তোমরা সবাই আছো, আবার তোমরা সবাই আছো বলেই আমি আছি। স্মৃতির পরতে পরতে রয়েছে অজস্র মুখার মুহূর্ত। মানুষের বয়স চালাতে বাধা পাওয়া,
বিস্মৃতির ঝাপসা কাছে কোনো ঘটনা যেন সর্বশেষ ঘটনার মতো স্পষ্ট, আবার কোনো ঘটনা যেন মনে হয় গত জন্মের স্মৃতি। আমি একজন বাঙালি, আমার এই লেখা কতটা আত্মকথন হয়ে উঠবে তা আমি নিজেই জানি না। কথন নিশ্চয়ই হবে, তবে সবসময় তা যে আত্ম হবে এমন কোনো গ্যারান্টি দিতে পারছি না। কি আছে যার আকর্ষণে প্রতিদিন ছুটে আসেন রোজ অসংখ্য চেনা অচেনা জানা অজানা মুখ? বিশ্রাম শব্দটা কেন আমার কাছে আজও পরিচিত হয়ে উঠল না? তবু বলি, এই কথনের পাতায় পাতায়, লাইনে লাইনে, শব্দে শব্দে শুধুই আমি, নানা রকমের আমি। এত অজস্র আমির সমন্বয় যে প্রতিকৃতি তৈরি হবে তা নিছক আমার নয়, একই সঙ্গে সমকাল ও সমান্তরাল ইতিহাসের প্রতিকৃতি। একেবারে শৈশবের কথা তো কেউ নিজের স্মৃতি থেকে বলতে পারে না। যখন আমরা স্বাভাবিক ছোটবেলায় প্রবেশ করি তখন থেকে আমাদের কিছু কিছু কথা মনে থাকে। আমার বয়স এখন 85। বয়স নিয়ে লুকোছাপার ব্যাপার আমার কিছু নেই। 5টা 2 পরপর বসালে আমার জন্মদিন হয়। 22/2/22, মানে 1922 সালের 22 ফেব্রুয়ারি রবিবার আমার জন্ম হয় দার্জিলিং এ দাদুর বাড়িতে, মায়ের বাবা। তখন দাদু দার্জিলিং এর জেলা শাসক ছিলেন। সেই সরকারি বাংলোতেই আমার জন্ম। আমার মায়ের গর্ভে যখন আমি বেড়ে উঠছি তখন দিদার বদ্ধমূল ধারণা হয়েছিল যে আমি কিন্তু মেয়েই হব। সেই সময় এসব ধারণা কি করে গড়ে উঠতো জানি না। উনি কাশ্মীর থেকে আনা একটা সাদা কার্পেটের মধ্যে ডালিয়া শব্দটা লিখে রেখেছিলেন। দিদা ভেবেই নিয়েছিলেন যে আমি মেয়েই হব। পরে ডালিয়া ফুলের নামটা ছোট করে হলো ডালি, এটাই হলো আমার ডাক নাম। কিন্তু যে কথা হয়তো আপনারা কেউ জানেন না, এই নামের প্রসঙ্গেই বলে রাখি, আমার নাম কিন্তু প্রথমে ছিল বনলতা। মায়ের নাম তরুলতার সঙ্গে মিলিয়ে। প্রায় 5 বছর পর্যন্ত এই নামটাই ছিল। আমার বাবা জীবনচন্দ্র তালুকদার ছিলেন অধ্যাপক। একদিন সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায় আমাদের বাড়িতে এসে আমার সামনে বাবাকে বললেন, যে মেয়ের কথার দীপালি জ্বালায় তার নাম বনলতা কেন? তখন রামানন্দ বাবুই বললেন, এর নাম হওয়া দরকার দীপালি। বাবা সম্মতি দিলেন। আমি আর বনলতা রইলাম না, আমার নাম হলো দীপালি। আদি নিবাস বলতে যা বোঝায় সেসব বোধহয় আত্মকথনে একটু বলতে টলতে হয়। মনে আছে ঘোড়ায় চড়ে স্কুলে যেতাম। এই বয়সের আরেকটা কথা বেশ মনে পড়ে, এখন বলতেও কোনো সংকোচ বোধ নেই। আপনারাও কিন্তু সংকুচিত হবেন না। আমার মা ছিলেন অসম্ভব সুন্দরী, ভাই বোনও দেখতে বেশ ভালো। আমার সম্পর্কে আত্মীয় পরিজনরা মাঝে মাঝে বাবা মাকে বলতেন, তোমাদের বড় মেয়ে দীপালি কেন দেখতে ভালো নয়? কথাগুলো শুনলে ছোটবেলায় দুঃখ পেতাম, তবে কোনো হীনমন্যতা বোধ বা সংকোচ বোধ তখনও হতো না, এখনো হয় না। আরেকটা কথা বলি, কলেজের কথা। তবে হ্যাঁ, তার আগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সাংঘাতিক ভালো রেজাল্ট করলাম, বিএ পাশ করলাম। কি আশ্চর্য, বিএ পরীক্ষায় সেকেন্ড হলাম, পরে এমএতে হলাম থার্ড। অথচ বারবার আগ্রা কলকাতা করতে করতে আমার তো অবস্থা কাহিল। ছেলেদের কলেজে ভর্তি হয়েছিলাম, আর এই বয়সেই আমি দেখতে যেরকমই হই না কেন, গান গেয়ে একটু নামটাম হয়েছিল বলে আমার প্রতি ছেলেদের নজর ছিলই। ক্লাসে গিয়ে দেখতাম আমার গাওয়া গানের প্রথম লাইনগুলো বোর্ডে লেখা থাকতো। প্রায় দেখতাম লেখা থাকতো, ঝান 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 পায়েল বাজে। আসলে তখন টিজিং করা হতো এইভাবে। এখনকার মতো অসভ্য বা অশ্লীল কথা বলে টিজিং তো তখনও শুরু হয়নি। সে সময় আমার নামে 2-3টে উপন্যাসও লেখা হয়ে গিয়েছিল। ফলে খুব যে ফেলে দেবার মতো মেয়ে ছিলাম তা তো মনে হয় না। কিন্তু শুধু আমাদেরই যে বাড়ি ছিল তা নয়, আমাদের বাড়িটা ছিল একটা কালচারাল সেন্টার। তখনকার দিনে নানা ক্ষেত্রে এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যিনি আমাদের বাড়িতে আসেননি। নাম করব, পুরো সন্ধ্যাটা ভরে যাবে। তবু বলি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হুমায়ুন কবির, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, নির্মল সিদ্ধান্ত কে নয়? কার্যত 1936 থেকে 1943 পর্যন্ত যত বড় বড় ব্যক্তিত্বের নাম মনে পড়বে প্রত্যেকে আমাদের বাড়িতে এসেছেন। তবে এত সব সত্ত্বেও খুব ছোটবেলায় আমি কিন্তু স্বপ্ন দেখতাম লেখিকা হব। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা কারি বা আছে। যত বড় হতে লাগলাম তত সঙ্গীতের প্রতি আমার মনোযোগ গভীর থেকে গভীরতম হয়ে গেল। স্বভাবতই সেই স্বপ্নটা কিন্তু আমার সত্যি হলো না, আমি হলাম গায়িকা। 1934-35 সালের কথা। আমার বাবা তখন ফৈয়াজ খা বলতে অজ্ঞান। আমায় তখন পণ্ডিত সীতারামের কাছে সঙ্গীতের প্রাথমিক পাঠ নেওয়া শেষ হয়েছে। বাবা চাইছিলেন একজন আগ্রা ঘরানার গুরু আমার জন্যে।
বাবার এই চাওয়া পূর্ণতা পেল যখন বাবা তসদ্দুক হোসেন খাঁ ও বসির খাঁ দেখা পেলেন। এরা দুজনেই আগ্রা ঘরানার পরিচিত নাম। এরা দুজনেই আমাকে দীর্ঘদিন তালিম দিয়েছিলেন। তার আগে বলেনি, তসদ্দুক হোসেন কিন্তু ছিলেন আমার দ্বিতীয় সঙ্গীত গুরু। ওর মতো নিরহংকার অথচ অজস্র গুণের অধিকারী মানুষ আমি খুব কম দেখেছি। উনি নিজে মুসলিম হলেও হিন্দু ধর্মে খুব বিশ্বাস করতেন। বিনোদ পিয়া ছিল ওর ছদ্মনাম, যেমন ফৈয়াজ খাঁর ছদ্মনাম প্রেম পিয়া, সেরকম আর কি। বাবার প্রভাবটা আমরা সব ভাই বোনই খুব পেয়েছিলাম। বাবার জন্যই আমার গান বাজনা সম্ভব হয়েছে। কত টাকা পয়সা যে আমাদের পেছনে খরচা করেছেন বাবা, তার কোনো হিসেব নেই। বাবার মতো উদার মনের মানুষ পাওয়া এক বিরল দৃষ্টান্ত। নয়তো এক সাধারণ বাঙালি অধ্যাপকের মেয়ে ফৈয়াজ খাঁর কাছে গান শিখছে, তখন তো সব ভাবাই যেত না। এখন এসব অনুমান করতে গেলে মনে হবে যেন কোনো স্বপ্নের দেশের কথা। ওই যে কিছুক্ষণ আগে উদয় ভাদুরী বলছিলেন না রঞ্জিত গাঙ্গুলি সম্পর্কে, সেই সব ৭২-৭৩ সালের কথা, অনেকটা সেরকম ব্যাপার আর কি। বাবা বলতেন, আমি তোমায় বিখ্যাত শিল্পীদের কাছে গান শোনাতে নিয়ে যাব, কিন্তু তাদের গান তুমি যদি না তুলে শোনাতে পারো তবে কিন্তু আর নিয়ে যাব না। সেই হিসেবে আমি আমার মাকে কিন্তু ঠিক সেভাবে পাইনি। আসলে ছোটবেলা থেকেই মা খুব অসুস্থ ছিল। তখনকার সময় হাঁটুতে ক্ষয় রোগ বা টিবি হয়েছিল। এই জন্য মা মারাও যাননি, আবার পা দুটো খোঁড়াও হয়ে যাননি। তখনই বাবা মায়ের চিকিৎসার জন্য ৮০,০০০ টাকা খরচা করেছিলেন। একবার মনে আছে, বিদেশ থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন। আমার সঙ্গীত জীবনের প্রথম গুরু হচ্ছে পণ্ডিত সীতারামজি। আমরা যখন ৮ বছর বয়স, তখন বাবা সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দিলেন। আমি মারাঠি সঙ্গীত শিক্ষক পণ্ডিত সীতারামজির কাছে তালিম নিতে শুরু করলাম। এখন গান শিখতে হলে প্রথম বর্ষের সিলেবাসে যে ৩টে রাগ আছে, ভূপালি, ইমন ও কাফি, এই ৩টে রাগই শিখেছিলাম সীতারামজির কাছে। বাবা বলতেন, আমি তোমায় বিখ্যাত শিল্পীদের কাছে গান শোনাতে নিয়ে যাব, কিন্তু তাদের গান তুমি যদি না তুলে শোনাতে পারো তবে কিন্তু আর নিয়ে যাব না। সেই হিসেবে আমি আমার মাকে কিন্তু ঠিক সেভাবে পাইনি। আসলে ছোটবেলা থেকেই মা খুব অসুস্থ ছিল। তখনকার সময় হাঁটুতে ক্ষয় রোগ বা টিবি হয়েছিল। এই জন্য মা মারাও যাননি, আবার পা দুটো খোঁড়াও হয়ে যাননি। তখনই বাবা মায়ের চিকিৎসার জন্য ৮০,০০০ টাকা খরচা করেছিলেন। একবার মনে আছে, বিদেশ থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন। আমার সঙ্গীত জীবনের প্রথম গুরু হচ্ছে পণ্ডিত সীতারামজি। আমরা যখন ৮ বছর বয়স, তখন বাবা সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দিলেন। আমি মারাঠি সঙ্গীত শিক্ষক পণ্ডিত সীতারামজির কাছে তালিম নিতে শুরু করলাম। এখন গান শিখতে হলে প্রথম বর্ষের সিলেবাসে যে ৩টে রাগ আছে, ভূপালি, ইমন ও কাফি, এই ৩টে রাগই শিখেছিলাম সীতারামজির কাছে। এরপর আমি শুরু করলাম রামচন্দ্রের কাছে। পণ্ডিত রামচন্দ্র দেখতে যেমন লম্বা ও সুপুরুষ, তেমনি মারাঠি রাগ পরিবেশনেও খুব সাবলীল। রামচন্দ্রের কাছে আমি খেয়ালের তান ও আলাপ শিখলাম। বসির খাঁর কাছেও গান শিখেছি। ওর শেখানোর কায়দাটা ছিল খুব ভালো এবং আন্তরিক। একটা সময় ছিল যখন আগ্রা ঘরানাটা ছিল শুধু পুরুষদেরই দখলে। আমি প্রথম মেয়ে যে ওই পুরুষদের রাজত্বে পা দিলাম। আসলে কোমল করে গাইতে পারা নিয়ে মধ্যে দিয়ে পুরুষদেরই রাজত্বে প্রবেশ করলাম। এটা সম্ভব হয়েছিল শুধু বসির খাঁর জন্য। উনি এভাবেই আমার তালিম দিয়েছিলেন। এটা যে খুব সহজ কাজ ছিল তা কিন্তু সে সময় বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে কত শক্ত কাজ ছিল। এ কথা আমি আগেও বলেছি, পরেও বলেছি যে বসির খাঁর যদি ভালো কণ্ঠ থাকতো তবে উনি ফৈয়াজ খাঁকে ছাড়িয়ে যেতেন। এবার গিরিজা বাবুর কথা একটু হোক। গিরিজা বাবু আমার গান শুনে এত খুশি হলেন ভবানীপুরের সঙ্গীত সম্মেলনীতে, যেখানে আমায় আলাদা শেখার ব্যবস্থা করে দিলেন। একদিন ক্লাস নেবেন বলে উনি আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন, আমি গান গাইছিলাম। উনি থামিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, মেয়েটি কে? একজন উত্তর দিলেন, আগ্রা থেকে এসেছে। উনি আমায় ডাকলেন, তারপর আমার নাম, বাবার নাম ইত্যাদি জিজ্ঞাসা করে বললেন, তুমি আমার বাড়িতে ক্লাস করতে যাবে। সে সময় গিরিজা শঙ্কর চক্রবর্তীর সাংঘাতিক নাম, সকলেই ওর কাছে শিখবেন বলে ধররা দিচ্ছেন। আমি তো সুন্দরীও ছিলাম না, খুব যে ভালো গাইতাম তাও নয়। তবু উনি আমায় হয়তো ভেবেছিলেন মেয়েটির মধ্যে গান আছে, তাই শেখাতে রাজি হয়েছিলেন। উনি শিখেছিলাম দেশ ও ভূপালি। উনি এত আন্তরিকভাবে শিখিয়েছিলেন যে এই শেখাটা আমার মনে এখনো দাগ কেটে আছে। তবে গিরিজা শঙ্কর চক্রবর্তীর কাছে শুরু করার ঠিক আগে আমি কয়েকদিন শিখেছিলাম শচীন দেব বর্মনের কাছেও। ছোটবেলা থেকেই আসলে গানের প্রতি তো খুব আগ্রহ ছিল, আমার ছিল, বাবার ছিল। বাবা একদিন বললেন, তুমি শচীন দেব বর্মনের কাছে শেখো। আমি ওর কাছে একটা গানই শিখেছিলাম, যেটা হলো বধূ কে এলো আজ দ্বারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে
আমি যখন প্রথম সামনাসামনি দেখলাম তখন আমার বয়স 11। বঙ্গীয় সাহিত্য সম্মেলনে যোগ দিতে আগ্রা এসেছেন তিনি। তখন রবীন্দ্রনাথ 1 ঘন্টা সময় বার করে আমাদের বাড়িতে এলেন। আমি রবীন্দ্রনাথের পায়ের কাছে বসেছিলাম। কি অপূর্ব চেহারা, এক মুখ দাড়ি গোঁপওয়ালা, যেন একজন সৌম্যকান্তি গৌরবর্ণ ঋষি। আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি গান করো? মাথা নিচু করে বললাম, হ্যাঁ আমি গান করি। রবীন্দ্রনাথ বললেন, তুমি কি কিছু বাংলা গান জানো? তোমার কি বাংলা গান শিখতে ইচ্ছে হয়? আবার বললাম মাথা নিচু করে, হ্যাঁ। আমার সঙ্গে রবীন্দ্রনাথের ওই একবারই দেখা হয়েছিল। আমি তার কাছে কোনো গান শিখিনি, কিন্তু মনে মনে আমি তাকে গুরু বলে মানি। রবীন্দ্রনাথের সঙ্গে আমার বাবার প্রায় দেখা হতো। রবীন্দ্রনাথ মারা যাবার পর তাকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম। তখন মনের যে অবস্থা হয়েছিল সে কথা বললে এখন চোখে জল চলে আসবে, ওই প্রসঙ্গটা থাক। তবে রবীন্দ্রনাথ মারা যাওয়ার খবর পেলে ওর মরদেহের পাশে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল একজন ঋষির মহাপ্রয়াণ ঘটল। দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়ের কলকাতার বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠানে একদিন গাইছি তোরই রাগের খেয়াল। ওই আসরে HMBর কর্তামশাই হেমসম উপস্থিত ছিলেন। স্টুডিওর ভেতরে নিয়ে গেলেন। হতবাক হওয়ার জোগাড়, বিস্মিত হবার পালা। দেখি ভেতরে বসে আছেন কাজী নজরুল ইসলাম, সেই এক পাতা ঝাঁকড়া চুল আর বড় বড় 2 চোখের অধিকারী কাজী নজরুল ইসলাম। পাশে বসেছিলেন কমল দাশগুপ্ত। নজরুলের চেহারাটা প্রায় শ্রীকৃষ্ণের মতো ছিল। তখনও আমার বাংলা কথায় হিন্দির টান থাকতো। নজরুল বললেন, তুমি বাংলা জানো না? বললাম, হ্যাঁ। উনি বললেন, তাহলে পঞ্চমকে পাঞ্চুম বলছো কেন? এরপর উনি আমার কাছে গানের খাতাটা নিলেন, একটা পাতায় একটা কবিতা লিখে দিলেন। তখনও জানতাম না যে ওই কবিতাটাই আমার জীবনকে আমূল বদলে দেবে। কবিতাটা হলো, মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, ফুলো ছড়ায় কাঁদে বনভূমি, ঝুড়ে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, কাঁদে নদী টটচুমি। মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় ফুল ছাড়ায় কাঁদে বনভূমি, ফুল ছাড়ায় কাঁদে বনভূমি, মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় ঝুড়ি বাড়ি ধারা ফিরে এসো পথহারা, কাঁদে নদী পাট তুমি, কাঁদে নদী পাট তুমি, মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় 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 কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় বর্ষায় কোথা কোথা তুমি, বর্ষায় কোথা তুমি, তুমি তুমি মেঘমেদুর বর্ষায় ঝুড়ি বাড়ি দাঁড়া বাড়ি দাঁড়া বাড়ি দাঁড়া বাড়ি দাঁড়া ঝুড়ি বাড়ি বাড়ি দাঁড়া ঝুড়ি বাড়ি বাড়ি রে এসো পাহারা, ঝিরে এসো পাহারা, কাঁদে নদী পাট তুমি, কাঁদে নদী পাট তুমি, মেঘমেদুর বর্ষায় কোথা তুমি, মেঘমেদুর বর্ষায় ফুল
বিশ্বদেব চট্টোপাধ্যায়ের গান একদম প্রথম থেকেই আমার মনে খুব ছাপ ফেলত। আমার শেষ সঙ্গীত গুরু। আমায় উনি আপনি বলতেন, দিদি বলে ডাকতেন। চমৎকার মনের মানুষ ছিলেন তিনি, তবে তসদ্দুক হোসেনের মতো খুব ধর্মভীরু ছিলেন। ওর গলাটা ছিল সাংঘাতিক ভালো। তিনি একজন ভালো গীতিকার ছিলেন, দর্শন নামে প্রচুর গান লিখেছেন। আর আমি ওর কাছে অনেক গান শিখেছি, বা অনেক গান পেয়েছি বললেও ভুল বলা। এটা নিয়ে দীপালি অলরেডি অনেকটি কিছু বলেছেন, আমি সেজন্য প্রসঙ্গটা বাদ দিচ্ছি, কারণ আবার রিপিট হয়ে যাবে। 1975 সালে আমার স্বামী যখন পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন, তখন ভারতের নানা প্রান্ত থেকে অভিনন্দন জানিয়ে অজস্র চিঠিপত্র আসে। তবে এই সময় সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে আমার স্বামীর হয়ে জবাব দিয়েছিলাম। যাক, জীবনটাতে এই বছরের 25শে জুন। বিয়ের পর আমার স্বামীকে যুক্তরাষ্ট্রে যেতে হবে, আমাকেও নিলেন। তবে আমি যুক্তরাষ্ট্রে গেলাম না, লন্ডনে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে রইলাম। ওখানেই আলাপ হলো নৃত্যশিল্পী রাম গোপালের সঙ্গীত একই সঙ্গে অনুষ্ঠিত হতো। ওখানে আমি বিবিসি বা দূরদর্শনে নিয়মিত অনুষ্ঠান করেছি। প্রায় 1 বছর ওখানে থাকায় কণ্ঠস্বর অনুশীলনের ওপর একটা কোর্সও করলাম। আমাদের দেশে সে সময় বিজ্ঞান ভিত্তিক কোন অনুষ্ঠানের ব্যবস্থা ছিল কিনা তা আমি জানতাম না। আমার ভয়েস প্রোডাকশন সম্পর্কে অনেক কৌতূহল ছিল। কোর্সটা করে আমার খুব উপকার হলো। আমি ওখানে ক্লাসে যা নোটস নিয়েছিলাম বললে বিশ্বাস করবে না, তা এখনো এই বয়সে আমার কাজে লাগে। ওখানে রোজগারের সব টাকা আমি রেখে এলাম। আমার দেওর মাধব গোবিন্দ সে সময় ইঞ্জিনিয়ারিং করতে লন্ডন গেল। মাধব যাতে ভালোভাবে পড়াশোনা করার খরচ পায়, সেই জন্য আমি রোজগারের সব টাকা দেওরের জন্য রেখে চলে এলাম। তখন যে কত রাত জেগে কতদূর গিয়ে একা গুলাম আলী বা আমির খার গান শুনে। একবার 25শে ডিকসন লেনের গ্যাংটক এলো, পরদিন ভোর 6টায়। এই যে সারা রাত আমার বাড়ির বাইরে থাকা, তাতে ডক্টর নাক কিন্তু কিছু মনে করতেন না। আসলে এইসব গান বাজনা ওর তো ভালো লাগতো না, তাই আমি ওকে নিয়ে যেতাম না। তবে ওয়েস্টার্ন মিউজিক সংক্রান্ত কিছু থাকলে নিশ্চয়ই নিয়ে যেতাম। একবার মনে আছে, নিউ এম্পায়ারে ওস্তাদ বিলায়েত খা বাজাচ্ছে, শঙ্করলালের শুনে খুব ভালো লাগবে। তখনকার কি মতো গয়নাকাটি পরে সেজে গুজে একলাই যেতাম। এগুলো উল্লেখ করতাম শুধু নিজের সাহস দেখানোর জন্য নয়, বা বলার জন্য নয়। ভাবুন, নগরপাল মশাই এখানে আছেন, সে সময় কলকাতার শহর কত নিরাপদ ছিল তাও কিন্তু বোঝা যায়। এরপর যখন দেশে ফিরলাম, তখন আমার জীবনের নতুন কর্মধারা চালু হলো। চাকরি করতে করতেই আকাশবাণীতে হয়ে গেলাম সহকারী প্রযোজক। সেও এক কাণ্ড, কোনো আবেদনই করিনি। দিল্লি থেকে কলকাতা কেন্দ্রে আইসিএস মিস্টার লাড এলেন, আমায় কলকাতা কেন্দ্রে ডেকে পাঠানো হলো। আমার সঙ্গে কথা বলে মিস্টার লাড খুব খুশি হলেন, বললেন সহকারী প্রযোজক হিসেবে জয়েন করুন। তখন না লিখলে চলতো না, ভালোই লিখতে লাগলাম। লিখতে লিখতে ভালো বাংলা শিখে রোজগারের তো একটা প্রবলেম ছিল, অনেক টাকা থাকলে তো চাকরি করতে যেতাম না। আমার তখন যতটা পোটেনশিয়ালিটি ছিল গান শেখানোর মাঝে, গান প্র্যাকটিসটাও হয়ে যেত। শিল্পীদের নিয়ে আকাশবাণীতে ছিল তখন সোনার সংসার। কত নাম বলবো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, নিপেন্দ্র সান্যাল, বলে শেষ করা যাবে না। মনটা খুব সতেজ থাকতো। বেশ সারাদিন সবাই তোষামতও করত, তোষামতটা আমি উপভোগ করতাম। সব মিলিয়ে চাকরির দিনগুলো কিন্তু খুব ভালো কাটত। অনেক সিরিয়াস কথাবার্তার ফাঁকে একটা মজার ঘটনা উল্লেখ না করে পাচ্ছি না। একবার কলকাতার ম্যাক্সমূলার ভবনে একটা আলোচনা চক্রে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বেরিয়ে যখন গাড়িতে উঠতে যাব, তখন হঠাৎ মনে হলো আমি যেন রাস্তা থেকে অনেক উঁচুতে টেনে নিয়ে গেল। চুম্বকের আকর্ষণ বলতে যা বোঝায় তাই ঘটল। প্রথম সাক্ষাতের পর যখনই তিনি আগ্রা এসেছেন, তখনই আমার সঙ্গে প্রতিবাদ দেখা হয়েছে। একসময় দেখলাম আমার মাও খাঁ সাহেবের ভক্ত হয়ে গেলেন। কি ব্যাপার না, একদিন খাঁ সাহেব গান গাইছিলেন আর আমার মা সেটা শুনছিলেন দরজার পাশ থেকে। বিশ্বাস করবেন না, আমি একদম সত্যি বলছি, একসময় মা বলে উঠলেন, হে ভগবান, শুধু যে কণ্ঠস্বরই অপূর্ব তা নয়, দেখতেও কি অপূর্ব। সাধারণত প্রত্যক্ষভাবে ভালো কণ্ঠস্বরের সঙ্গে সুন্দর চেহারা ঠিক মানায় না, বা এরকম দেখে আমরা অভ্যস্ত নই, তাই এই ঘটনাটা বললাম। তবে ওস্তাদ ফৈয়াজকার কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে ওর কণ্ঠ, যা কিন্তু ওর মারা যাওয়ার আগে পর্যন্ত প্রাক ইলেকট্রনিক যুগে কোনো মাইক্রোফোনে ধরে রাখা সম্ভব হয়নি। মুখ বন্ধ করে উনি সা লাগাবার সঙ্গে সঙ্গে মনে হতো পেটের মধ্যে মিরাজের জোড়া তানপুরা বাজছে। এরকম গম্ভীর আওয়াজ ও জোয়ারি আমি তো কখনো শুনিনি। প্রায় 100 জনকে জিজ্ঞেস করেছি, সকলেই কিন্তু বলেছেন আমি তো কখনো শুনিনি।
খাঁ সাহেবের সঙ্গে আলাপের মাত্রই আমি ওর পায়ের কাছে একটা পাকাপোক্ত জায়গা করে নিলাম। আমাকে নিয়ে উনি দিল্লি বেতার কেন্দ্রে গেলেন, সে ঘটনা অনেকেরই জানা। আমি সারা জীবনে যা লেখালেখি করেছি বা করতে বাধ্য হয়েছি, তার মধ্যে ফৈয়াজ খাঁ এখানেও একটা উল্লেখযোগ্য বিষয়। ফৈয়াজ খাঁকে নিয়ে একটা পুরো বই লিখতে যখন আমায় সঙ্গীত নাটক একাডেমি থেকে আমন্ত্রণ জানানো হলো, তখন আমি যার পর নাই রোমাঞ্চিত হয়েছিলাম, কারণ বিষয়টির নাম ফৈয়াজ খাঁ। আমার হৃদয়ের পর আমার প্রিয় বিষয় হচ্ছে ফৈয়াজ খাঁ। খাঁ সাহেব আমার গুরু, আমি তারই ঘরানার শিষ্য। রাগের বিশুদ্ধতা রক্ষা করে রাগ নিয়ে কাল্পনিক বর্ধিত আবহাওয়া সৃষ্টি করা যে কি জিনিস, তা ফৈয়াজ খাঁ না শুনলে কখনো বোঝা যাবে না। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে স্পিরিট বা বিশুদ্ধতা, তারও জ্বলন্ত উদাহরণ ফৈয়াজ খাঁ। গান পরিবেশন করতে গেলে কনসেপ্ট বোঝা খুব প্রয়োজনীয়। পুরো কম্পোজিশনের বিস্তারিত বিবরণ, আলাপ, বোল, বিস্তার, তান, বোলতান, সরগম সবকিছুই। এই কনসেপ্টটি হচ্ছে গানের মূল ভিত্তি, এবং এটা থাকলে একজন শিল্পীর গান পরিবেশনের সময় সম্পূর্ণ নিমগ্ন হয়ে যাবার ব্যাপার থাকে। খাঁ সাহেবের সময় জ্ঞান ছিল মারাত্মক, এটাও আমার তার কাছে শেখা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলাপ করে তিনি কখনো বিলম্বিত আস্থায় ধরতেন না, সরাসরি চলে যেতেন মধ্যলয়ে। আলাপ বা মধ্যলয়ের বিলম্বিতে যেসব অলংকার ব্যবহার করতেন, তা কখনো দুবার করে নিয়ে আসতেন না। তিনি জানতেন শ্রোতা কতটা নিতে পারবেন বা কতটা পারবেন। তিনি এটাও জানতেন যে শ্রোতারা ঠিক কতটা সময় তার জন্য দেবেন। খাঁ সাহেবের অনুষ্ঠান আপনারা তো কেউ দেখেননি, আমি দেখেছি। সমস্ত পোশাকে লাগানো থাকতো অসংখ্য মেডেল। অন্তত জোনা 10-12 সহযন্ত্রী বা সহশিল্পী তাকে ঘিরে থাকতো, ঠিক যেন মনে হতো কোনো বাদশা বসে আছেন। আর কণ্ঠস্বর, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। ওই যে বললাম, আমি তো জীবনে এরকম কণ্ঠস্বর কারুর কাছে শুনিনি। তবে যে গুণটার কথা না বললে এই লেখা নিয়ে বা এই বলা নিয়ে আমি তৃপ্তি পাবো না, তা হলো উনি যখন একটা রাগ বারবার পরিবেশন করতেন, তখন প্রতিবারই তার মধ্যে কিছু না কিছু নতুনত্ব থাকতোই। খাঁ সাহেব যখন কাউকে গান শেখাতেন, তখন সবসময় ধামার বা ধ্রুপদ দিয়ে শুরু করতেন। আসলে ধামার বা ধ্রুপদ দিয়ে শুরু করলে শিক্ষার্থীর প্রথম থেকেই তাল বা লয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যেত। এরপরই তিনি খেয়াল শেখাতে আরম্ভ করতেন। ফৈয়াজ খাঁ শিক্ষক হিসেবে ছিলেন এক দুর্দান্ত ক্ষমতার অধিকারী। খেয়াল গানের রাগ শেখানোর সময় কোনো শিল্পীকে বন্দিশ শিখিয়ে তিনি সেই শিক্ষার্থীকে সবসময় তার নিজের মতো প্র্যাকটিস করতে বলতেন। ফৈয়াজ খাঁ সম্পর্কে শেষ যে কথাটা বলবো, তিনি পেশাদার শিক্ষক হিসেবে খুব যে ভালো ছিলেন তা নয়, কিন্তু তার শেখানোর পদ্ধতি ও নিষ্ঠা তাকে একজন সার্থক সঙ্গীত গুরু হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শিক্ষা, দীক্ষা এবং পরীক্ষা, এই শব্দ তিনটি। কার্যত এটাই ছিল ফৈয়াজ খাঁ সাহেবের ফিলোসফি। আমি অনেক দেশে গেছি, সেসব দেশের অনেক অনুষ্ঠান করেছি। সেসব নিয়ে কিছু বলবো না, বরং গান সম্পর্কে কিছু বলি, কারণ তোমরা এখানে যারা আছো তারা অনেকেই গানের অনুরাগী। রাগ প্রধান গান সম্পর্কে আমার ধারণা বরাবরই খুব স্পষ্ট। রাগ প্রধানের অন্তর্নিহিত মূল সুরটির সঙ্গে বাঙালির পরিচয় অনেক দিনের। তবে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগ প্রধান নামটিকে এখনো সাম্প্রতিক বলা চলে। একমাত্র রাগ প্রধান শ্রেণীর গানের মধ্যে বাঙালির রাগ, অনুরাগ ও স্বাভাবিক কাব্যকৃতির সুন্দর যোগাযোগ ঘটেছে। এটাও ঠিক, এর ফলে বাংলার সঙ্গীত প্রতিভা অনুশীলন ও সৃষ্টিতে বৈশিষ্ট্য অর্জন করেছে এই সমন্বয়ের মাধ্যমেই। এখন রাগ প্রধান গানের জনপ্রিয়তা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। জনপ্রিয়তার কারণ খুঁজতে গেলে মনে হয় রাগ সঙ্গীতের মহিমায় বাংলা কাব্যের লালিত্য ছোপ একটা বড় দিক হলেও শিল্পী ও শ্রোতার দিক থেকে আরো দুটি বক্তব্য রয়েছে, যা অবশ্যই উপেক্ষা করা যায় না। একটা হলো উচ্চাঙ্গ সঙ্গীতে পরিপূর্ণ পারদর্শিতা না থাকলে এই গানের চর্চা বা পরিবেশনায় এক ধরনের তৃপ্তি লাভ করা যায়। অন্যটি হলো এই গান উচ্চাঙ্গ সঙ্গীতের গভীরতর অনুশীলনে প্রেরণা যোগায় বা সাহায্য করে। আমার মতে কিছু সরগম ও সুন্দর ছকের বোলতান ক্ষেত্র বিশেষে রাগ প্রধান গানে ব্যবহার করা যেতে পারে, তবে এদের ব্যবহারে শিল্পীকে সাবলীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে আর বর্জন করতে হবে সব রকম আতিশায্য, কি গানের ভঙ্গিতে কি প্রয়োগের পরিমাণে। দীর্ঘদিন সঙ্গীত শিক্ষকতার কাজে নিজেকে জড়িত লাগার ফলে এটি মনে হয় যে কঠোর সুরের দিকে অনেক সময় অনেক গান রসোত্তীর্ণ হয় না, আবার সব গান শিক্ষার্থীদের সমান আগ্রহ সঞ্চার করে না। তাই কখনো কোনো গান শিল্পীকে জোর করে চাপিয়ে দেওয়ায় আমার সায় নেই। আমার রাগ প্রধান বইয়ের ভূমিকা লিখতে গিয়ে সুরেশচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন,
যখন দাবি করা হয় রবীন্দ্রনাথের রচিত মন্দিরে মমকে আসিল রে গানখানি আরানা রাগের খেয়াল, তখন নির্ভয় বলতে ইচ্ছে হয় তিনি একখানিও খেয়াল রচনা করেননি। তার যেসব রচনাকে খেয়াল বলা হয় সেগুলি আসলে রাগ প্রধান গান। খেয়ালের আঙ্গিক প্রয়োগ করলে এসব গান আর কাব্যগীতি নামের যোগ্য থাকবে না। তবে আমার মনে হয় রবীন্দ্রনাথের অনেক গানেই আসল বন্দিশের সুর আছে। রবীন্দ্রনাথের বহু গানেই কোনো না কোনো রাগকে আশ্রয় করা আছে। অনেক বিলুপ্ত রাগকে আশ্রয় করেও রবীন্দ্রনাথ সুর করেছেন, অনেক প্রচলিত রাগ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছেন। সে অর্থে রাগ প্রদান শব্দটা ব্যবহার হয়, সেই অর্থে রবীন্দ্রনাথের গানে ব্যবহার করা যায় না, কারণ রাগ প্রদান গানের একটা আলাদা তাৎপর্য আছে। ইন্দিরা গান্ধীর কথা আমি একটু আগেই বললাম। সত্যজিৎ রায়ের মতো বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালকের সঙ্গে আমার অনেকবার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে এবং অনেক বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। আমার মনে আছে আমি প্রথম যেদিন ওকে ফোন করলাম সেদিন আমি বললাম, আমি দীপালি নাগ বলছি, আমি একটু আপনার মতো মানুষের সঙ্গে কথা বলতে চাই। সত্যজিৎ বাবু সঙ্গে সঙ্গে বললেন, এভাবে বলছেন কেন, আপনারই বা নাম কম কিসে? এই যে কথা, এটা আমার মনকে ভীষণ স্পর্শ করলো। পরে অনেকবার অনেক কথা হয়েছে, কিন্তু এই কথাটা কিছুতেই ভুলতে পারি না। এটা সম্ভবত অনেকেই জানেন, সত্যজিৎ বাবু সবসময় নিজে টেলিফোন ধরতেন। কেউ ওর বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে তিনি নিজে এসে দরজা খুলে দিতেন, এবং তিনি যখন বেরিয়ে যেতেন তখন সত্যজিৎ বাবু নিজে এসে দরজা পর্যন্ত এগিয়ে দিতেন। কত বড় মাপের মানুষ ছিলেন ভাবুন। এখন তো কারো একটু নাম হয়ে গেলেই দেখি তার ন্যাকামি আর অহংকারের শেষ নেই। টালিগঞ্জে সঙ্গীত রিসার্চ একাডেমির উদ্বোধন হলো 1978 সালে। বিজয় কিচলু ছিলেন মূল উদ্যোক্তা। বিজয় কিচলু আগ্রা ঘরানার শিল্পী ছিলেন এবং ইম্পেরিয়াল টোবাকো কোম্পানির অধিকর্তা ছিলেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ধাঁচে প্রতিষ্ঠানটি গড়ে উঠুক, এটাই বিজয় কিচলুর ইচ্ছা ছিল। ওখানে ছাত্রছাত্রীদের থেকে তালিম নিয়ে পরীক্ষা দিতে হয়। এখানেও আমাকে চাকরি পাওয়ার জন্য কোনো আবেদন করতে হয়নি। 1980 সাল থেকে একটানা 26 বছর হয়ে গেল, এখনো আমি এখানে যুক্ত। ভারতই একমাত্র দেশ যেখানে সঙ্গীতের বিষয়ে কথা উঠলেই ঘরানা শব্দটা ব্যবহার এসে যায়। ঘর শব্দের একটা প্রলম্বিত রূপ ঘরানা। যখন একই বাড়িতে 3 পুরুষ ধরে সঙ্গীত চর্চা চলে তখন তাকে একটা ঘরানা বলা যেতে পারে। এটা ভুলে গেলে চলবে না, ঘরানা প্রচলনের ব্যাপারে মুসলিমদের ধ্যান ধারণাই মূল ভিত্তি। মুসলিমদের যে প্রলম্বিত পরিবার, তারা যখন সকলেই গান বাজনায় নিয়োজিত থাকেন তখন নিজেদের অজান্তেই একটা ঘরানা তৈরি হয়ে যায়। 10 বছর আগে 1996 সালে আমার জীবনের শেষ নিঃশ্বাস পড়ে যাচ্ছিল আর কি। মে মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। সেটা ছিল বিরাট অসুস্থতা। প্রতি মুহূর্তেই সবাই ভাবতেন যাই আর কি। কাগজে কাগজে সেই অসুস্থতার সংবাদ বের হতেই সারা দেশে প্রবল উদ্বেগ দেখা দিয়েছিল। ছেলে দীপঙ্করও সেই সময় দিল্লি থেকে কলকাতায় চলে এলো, সেরিব্রাল হয়ে গিয়েছিল। পরে অস্ত্রোপচার করে ভালো হলো। তারপর আস্তে আস্তে সুস্থ হলাম। এই সুস্থতা হয়েছিলাম বলেই আজ তোমাদের সামনে এত কথা বলার সুযোগ এলো, নয়তো 78 বছর বয়সেই আমার জীবনাবসান হয়ে যেত। এখন তোমাদের আর আমাকে মনেই পড়তো না। তবে জীবন এমনই এক বিচিত্র প্রবাহ, যা পরিবর্তনের স্রোতে আমাদের আত্মাকে ভাসিয়ে নিয়ে যায় ঘাট হতে ঘাটে। তবু আত্মার বড় মায়া ফেলে আসা ঘাটের জন্যে, যেখানে সে রেখে এসেছে কোনো শ্যামল তৃণগুচ্ছ, অজন্ত বর্ধিত কলকিলতা বা নাম না জানা কোনো পুষ্পিত শ্যামবল্লরী। এরা তাকে টানে পিছু পানে। সে তখন শুধুই কল্পরূপ করে মনে মনে ফেলে আসা মায়াকে পুনঃস্থাপিত করতে চায় অন্য জীবনে। যে জীবন আছে কি নেই তা এখনো বৈজ্ঞানিক প্রশ্ন। আমার মনে হয় সকলের মনের সব জমিটুকু এখনো অতি কর্ষণে আর অতি ফলনে উর্বরতা হারিয়ে পতিত হয়ে যায়নি। কারো কারো বুকের গভীরে থেকে যায় এক টুকরো কুমারী ভূমি নিজেরই অজ্ঞাতে। বয়স যাকে রুক্ষ করে না, কাল যাকে বিনাশ করে না, জীবনের জটিলতা যাকে অপবিত্র করে না, সেই ভূমিটুকু যার থেকে যায় সে হয়তো ভাগ্যবান, নয়তো হতভাগ্য। ভাগ্যবান এই কারণে যে এই ভূমিটুকু থাকে বলেই বুকের ভেতরে থাকে এক সীমাহীন আকাশ, থাকে নিরন্তর মেঘ ও রৌদ্রের আলো ছায়া, থাকে সেই নির্জনতায় কত দরবারি, তিলক, কামত, মল্লার, জয় জয়ন্তীর ধারাবর্ষণ সারা জীবন জুড়ে। আবার সে ভূমিতে কারো কারো বয়ে যায় অবিরাম এক দুঃখের নদী। সে তখন চাই উষ্ণ স্নেহস্পর্শ, গভীর আশ্বাস, অনন্য নির্ভরতা। পাই কি? আমার
85 বছরের আত্মদর্শনে তাই সে হতবাক্য। আমি কি সত্যি খুব ভালো মানব প্রতীক? আমার মনে হয় আমিও এক ব্যর্থ, অপূর্ণ অর্থ মনুষ্যত্ব। পিতামাতাকে হয়তো দিয়েছি সামান্য গৌরব, যা শুধু জন্মানোর ক্রমাগত ধারাবাহিক ইতিহাস নয়। দিদি হিসাবে ব্যর্থ, যে স্নেহ বা আত্মত্যাগে একই উদরে আশ্রিত প্রাণের পূর্ণ ভ্রাতৃত্বে পুষ্ট হয়, তাও ছিল না আমার ভেতর। বধূ হিসেবে ব্যর্থ, যে কোমলতা, সমর্পণ ও নিবেদিত আবেগ সংসারকে করে নীড়। আত্মার সব ক্লিষ্টতা যেথায় এসে বিশ্রাম পায়, শান্ত হয়, সে আমাতে নেই। মা হিসেবেও ব্যর্থ আমি। কোথায় সেই অমৃত ধারা বা অবিরাম বহমান মাতৃত্ব থেকে সন্তানে বা সন্তান হতে মাতৃত্বে? এই আত্মদর্শনের বয়সে আমার সঞ্চয়ের ভাঁড়ারে যেটুকু আছে তাই বললাম। তবে এখনো অন্বেষণ রয়ে গেছে উজ্জ্বলতর কোনো বিস্ময়ের জন্যে, যার দেখা পেলে শেষের সেদিন মনে হবে ছুঁয়ে গেল মহামহিমা আগ্রহ। যদি থাকেই কোনো পরজীবন আমার অবিশ্বাসের সীমানার বাইরে, তবে সে জীবন যেন শুরু হয় সেই আগ্রহ নিয়েই, আত্মনিগ্রহে নয়।